অনেকের কনফিউশন ছিল যে টোটাল নিয়োগটা কিসে হয় আর কিভাবে হয় টোটাল বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব নাম্বার 1 পয়েন্ট, ভ্যাকান্সি তোমাদের কতটা আছে, জেনারেল ভ্যাকান্সি বা ওবিসিদের কতটা ভ্যাকান্সি আছে। 2 নম্বর, আমাদের এখানের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কি আছে, সাবজেক্ট ওয়াইজ কি সিলেবাস আছে। 3 নম্বর, প্রসেসটা কি, নিয়োগের প্রসেসটা কি, হ্যাঁ, মাঠ কত মিনিটের হবে, ফিল্ড কত মিনিটের হবে, পিইটি কি হবে, পিএমটি কি হবে, সব কিছু আমরা এই একটা জায়গাতে কভার করবো। আর স্পেশালি লাস্টের 30 দিনে কিভাবে প্রিপারেশন নিলে অন্তত প্রিলি থেকে তোরা নিশ্চিন্তায় বেরিয়ে আসতে পারবে, প্রিলি ক্র্যাক করে বেরিয়ে আসতে পারবি। তার কারণ হচ্ছে প্রিলি ক্র্যাক করলে তোমরা আবার পরবর্তীতে প্রিপারেশনের জন্য মেন্সে কিছুটা টাইম পাবে। যাদের একটু আধটু প্রিপারেশনে ডিউ আসে তারা প্রিলি এবং মেন্সের মাঝখানে যে টাইম, সেই টাইমটাতে তারা কমপ্লিট করে নিতে পারবে। সেই কারণেই আমরা আজকের ভিডিওতে ন্যাচারালি আলোচনা করব কিভাবে কনস্টেবলটা ক্র্যাক করব লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি। প্রথমে এর আগে যাওয়ার আগে সবার আগে বলে রাখি, এটা কিন্তু লাস্ট চান্স। এরপরে এত বড় ভ্যাকান্সি আসবে বলে আমার মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2, পোস্ট কোভিড যে হারে ভ্যাকান্সি কমছে, যে হারে যেভাবে বেঙ্গল ট্র্যাজেডির অবস্থা, এখানে আশা করো না এরপরে ভ্যাকান্সি তেমনভাবে আসবে। সুতরাং একটা হিউজ ভ্যাকান্সি, লাস্ট যে চান্সটা তোমরা পেয়েছো, লাকিলি বা আনলাকিলি যেভাবেই বলো না কেন, ফর্ম ফিল আপ যারা করেছো গড নোস, তারা ফুল লাগিয়ে দাও এখানে তোমাদের এফোর্ট, যাতে এই জায়গাটা বেরিয়ে যায় তোমাদের। দেখো, এর থেকে বড় চান্স তোমাদের লাইফে কনস্টেবলের জীবনে পাবেই না। কারণ অনেক টিচার কনস্টেবল পড়ানো স্টপ করে দিয়েছে এটা ভেবে যে নেক্সট ইয়ার কনস্টেবলের এই বাম্পার ভ্যাকান্সি আসবে কিনা, এবং বাম্পার ভ্যাকান্সি। সুতরাং এটা তোমাদের কাছে লাস্ট চান্স। এবারে যদি না পাও, ফিউচার আর কোনোদিনও জব পাবে না। কারণ তুমি যখন 8000 ভ্যাকান্সির সঙ্গে লড়াই করছো, তখন তোমার পাওয়ার যে চান্সটা সেটা অনেক বেড়ে যায়। যখন এর পরে ভ্যাকান্সি বেরোবে 3000 4000, তার চেয়ে যখন 4000 ভ্যাকান্সি হবে তখন কিন্তু কম্পিটিশন লেভেল অনেক টাফ হবে। যখন 8000 ভ্যাকান্সি, তখন কম্পিটিশন লেভেল তোমাদের অনেকটা ইজি হবে। সে কারণে এই যে লাস্ট চান্স তোমরা পাচ্ছ, এই লাস্ট চান্সটা তোমরা কাজে লাগাও। সে কারণ এবারের যে কনস্টেবলের যে ক্লাসটা, যে কনস্টেবলের যে পরীক্ষাটা বা ফর্মটা বা যেটা হবে নেক্সট মাসের 18 তারিখ, যেটা বলা, যদিও পেছায়, অল্প কদিন পেছাবে, তোমরা ক্লিয়ার থেকো। যেহেতু এরপরে যে এক্সামগুলো, মানে তোমাদের যে অনেকে তোমরা বলছো যে এক্সাম পিছোবে, যে এক্সাম পেছোলেও তোমাদের কিন্তু শর্ট নোটিশ দেবে। শর্ট নোটিশ মানে ধরো এক্সাম হলো 18 তারিখ বলা, তোমার জুলাই মাসের 1 তারিখ বললো এক্সাম পোস্টপন হয়েছে, ঠিক যবে এক্সাম তার ঠিক 10 দিন 8 দিন আগে ঘোষণা হবে যে এই ডেটে এক্সাম, শর্ট নোটিস এক্সাম হবে। সুতরাং কেউ মনে করো না এক্সাম পোস্টপন বলে 3 মাস 4 মাস 1 মাস পিছিয়ে গেল, এটা কখনোই হবে না। সে কারণে এইটুক শিওর থেকেও সামনের মাসে অর্থাৎ জুলাই মাসের 18 তারিখেই পরীক্ষা, তার লাস্ট 1 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে আমরা সেটাই ফোকাস করি। এটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সির কথা যদি বলি, এখানে 7440 প্লাস 1192। ওকে, লেখা আসছে প্রত্যেকের কাছে। টোটাল যদি করি অ্যাপ্রক্স 8600 ভ্যাকান্সি। এবার ন্যাচারালি দেখো, এই যে ওবিসি দুটো আনরিজার্ভ মানে এরা জেনারেল ক্যাটাগরি, হ্যাঁ, আনরিজার্ভ মানে হচ্ছে এরা জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভড ইউআর আর আনরিজার্ভড ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি, আর ইউআর ফর আনরিজার্ভড। এবার এরা দুটোই জেনারেল ক্যাটাগরি মানে ক্রাইটেরিয়াতে পড়বে। এরা এসসির মধ্যে পড়বে, এরা এসটির মধ্যে পড়বে, এরা ওবিসি এ মানে যারা মুসলিম ওবিসি, আর এটা হচ্ছে ওবিসি বি যারা হচ্ছে হিন্দু ওবিসি। এবার টোটাল মিলিয়ে তোমাদের 8600 সিট। মনে রাখবে, এই যে 1192টা সিট, যারা মেয়েরা আছো তাদের কাছে এই সিটটা অনেক। কারণ ম্যাক্সিমাম যে ফর্ম ফিল আপ হয় তার মধ্যে 80% ফর্ম জমা পড়ে ছেলেদের, আর 20% ফর্ম জমা পড়ে মেয়েদের। এবার খুব ভালো করে বুঝো, এর 20%ও কম থাকে। যদি 8 লাখ ফর্মও জমা পড়ে থাকে, 8 থেকে 10 লাখও,
তাও মনে রাখবে এই যে মেয়েদের ফর্ম তার সাপেক্ষে মাত্র 1 লাখ বা 1.5 লাখ, 1.5 লাখে 1100টা ভ্যাকান্সি, মানে প্রথম চান্সেই যারা পড়াশোনা করে না তারা ছিটকে যাবে। হার্ডলি তোমার কাছে মেয়েরা পড়ে থাকবে 50 থেকে 60,000। এবার 60,000 ছেলে মেয়েদের কাছে মেন্সে মাঠ পাস করার আগেই পড়ে থাকবে 1100 জন। মাঠে তো অর্ধেকের বেশি কেটে যাবে। সুতরাং যে সমস্ত মেয়েরা মাঠ পাস করে যাবে না তাদের পাওয়ার চান্স ভীষণ। তার কারণ হচ্ছে তাদের যে কাট অফ যায় সেটা অনেক কম যায়। সে কারণে আমি বলি এই যে 8,600 ভ্যাকান্সি সেটা এনাফ এবং মোর দ্যান এনাফ, অনেক ভ্যাকান্সি। সে কারণে আমি শুরুতেই বললাম যে যারা এবার পাবে না কনস্টেবলে তারা জীবনেও পাবে না। এইরকম ভ্যাকান্সি তুমি দেখো, জেনারেলদেরই প্রায় ভ্যাকান্সি হচ্ছে 3800, দুটো ওবিসি যদি ক্যাটাগরি যোগ করো ওদেরই টোটাল ভ্যাকান্সি হয়ে গেছে প্রায় 1,500-এর কাছাকাছি। সুতরাং এদের যে টোটাল ভ্যাকান্সি যদি তুমি দেখো, বাম্পার ভ্যাকান্সি, পারলে অ্যাপ্লাই করতে হবে আর পারলে নিজের থেকে সৎভাবে খাটতে হবে। কারণ বিশেষ করে মেয়েদের চান্স এখানে ভীষণভাবে বেড়ে যায়, কারণ ওদের ভ্যাকান্সিটা তুলনামূলকভাবে টোটাল সিটের সাপেক্ষে অনেক বেশি। তুমি যদি এখানে 7,000 ধরো, 7,000-এ 1200, তার মানে তুমি বুঝতে পারছো 10:2, 10টা ছেলেদের মেয়েদের 2টো করে সিট দেওয়া আছে। সে কারণে তোমরা বুঝতেই পারছো যে মেয়েদের চান্সটা এখানে অনেক বেশি, আর ছেলেদের তো ভ্যাকান্সিটাই সবচেয়ে বড় কথা। যেখানে 4,000 5,000 ভ্যাকান্সি বেরোয়, কিছুদিন আগে বেরিয়েছিল 2,500 ভ্যাকান্সি, সেখানে একবারে 8,000 ভ্যাকান্সি। ছেলেদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। এবার আসি সিলেবাসে প্রথমেই দেখো লেখা রয়েছে জেনারেল নলেজ। দেখো এই জেনারেল নলেজের মধ্যে পড়ে 3টে সাবজেক্ট। আমরা একসাথে এটাকে জেনারেল নলেজ নাম দিয়েছি। কি কি? একটার নাম হচ্ছে জিকে, একটার নাম হচ্ছে জিএস, আর একটার নাম হচ্ছে জিএ, আর একটার নাম হচ্ছে সিএ। এই 3-4টে টপিকস পড়ে। জিকে মানে জেনারেল নলেজ, ওকে, জিকে মানে জেনারেল নলেজ। জিএ আর সিএ দুটো একই টপিকসের আন্ডারে চলে। জেনারেল নলেজকে আমরা বলি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে এমন প্রশ্ন আসবে যে ধরো প্রথম চাঁদে কে পা রেখেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটা, তারপরে তোমাকে প্রশ্ন করবে যে নর্মালি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোনটা। এগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এবার আসে জিএস মানে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির আন্ডারে চলে আসে এগুলো। জিএ জেনারেল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি, যেগুলো রিসেন্টলি তোমাদের মানে যেগুলো রিসেন্টলি ঘটেছে কিন্তু সেগুলো হিস্ট্রি বা জিওগ্রাফির একটা পার্ট, সেগুলো জিএ। আর কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে, এদের পার্টিকুলারলি প্রত্যেকের ওয়েটেজের কথা পরে আসছি। কিন্তু এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, জিএ জেনারেল অ্যাওয়ারনেস, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার সবকিছু মিলিয়ে তোমাকে থাকবে 50 মার্কস, মানে টোটাল 100 মার্কসের পরীক্ষা। সেখানে দাঁড়িয়ে তোমরা কাট অফ যদি বলি, প্রিলির পরীক্ষা মানে যেটা তোমরা সামনের মাসে দেবে, এর কাট অফ যদি বলি কত যাবে, বর্তমান সিনারিওতে তুমি যদি দেখো এর কাট অফ যাবে 45 টু 40, 40 থেকে 45। এবার কেউ 40-45 টার্গেট রেখো না, কারণ প্রতি বছর নতুন নতুন এক একটা সিস্টেম আসে। 40 থেকে 45, তো আমরা বুঝতে পারছো যে টোটাল 100 নাম্বারের মধ্যে 50% নাম্বার ক্যারি করছে জেনারেল নলেজ। ওকে, আমরা জেনারেল নলেজ যখন বলবো সিলেবাসটা, তখন আমরা জেনারেল নলেজকে ভাঙবো। ম্যাথ হচ্ছে 30 আর রিজনিং হচ্ছে 20, এই টোটাল মিলিয়ে হচ্ছে 100। 50% ক্যারি করে জিকে আর 50% ম্যাথ আর রিজনিং। ক্লিয়ার? এবার দেখো যদি বলি প্রিলিমিনারি পরীক্ষার ব্যাপার, দেখো প্রথম হচ্ছে অফলাইন হবে, প্রশ্ন হবে এমসিকিউ, প্রতিটা প্রশ্নের 4টি অপশন থাকবে, মোট প্রশ্ন থাকবে 100টা, প্রতিটা থাকবে 1 নম্বরের কোশ্চেন, 100 নম্বরের, তার মানে 100টা এমসিকিউ থাকবে। টাইম হবে পরীক্ষার 1 ঘন্টা, প্রশ্ন হবে বাংলা আর নেপালিতে, আর 1-এর 4 নেগেটিভ নম্বর প্রতিটা ভুলের জন্য। দ্যাট মিনস 4টে ভুল করলে 1 নম্বর কাটা, ওকে, যদি 4টে ভুল করো তাহলে তোমার 1 নম্বর কাটা, মানে 4:1 হচ্ছে নেগেটিভ মার্কিং। ক্লিয়ার? এবার দেখো, এবার আসি পিইটি পিএমটির কথা।
যদি বলি পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে হচ্ছে উচ্চতা এবং ওজন মাপা হবে সেই সমস্ত পরীক্ষার্থীদের যারা প্রিলিমিনারি, যেটা সামনে হবে, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে, মানে যারা পাশ করবে তাদেরই মাঠে বা ফিল্ডে যেতে হবে, তাদের উচ্চতা এবং ওজন মাপা হবে। এবার আসি ছেলেদের কথা, ওজনের মাপার ক্ষেত্রে ছেলেদের যারা অল ক্যান্ডিডেটস, শুধুমাত্র যারা গোর্খা, রাজবংশী আর গাড়োয়ালি, যারা গাড়োয়ালি সিভিল ট্রাইব, যারা এই তিনটের মধ্যে পড়ছো না, মানে আমাদের এখানে কেউই নেই, তারা তাদের হাইট হচ্ছে 167 সেমি, মানে বলতে পারো ছেলেদের হাইট হচ্ছে 167 সেন্টিমিটার লাগবে, বুক ফুলিয়ে 78 সেন্টিমিটার লাগবে, মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপ্যানশন করতে হবে, মানে নর্মাল যখন তাদের বুকের চেস্ট মাপবে, যেটা আমরা ফিজিক্যাল মেজারমেন্টের আগে আমরা ব্যাচে করিয়েও নেবো, তাদের নর্মাল লাগবে 5 সেন্টিমিটার পোলাতে লাগবে, টোটাল লাগবে 78 সেন্টিমিটার, যেটা কোনো ব্যাপার না। আর ওয়েট লাগবে হচ্ছে 57 কেজি, যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। যারা যেমন আছো তারা নিজেদের ওয়েটের দিকে খেয়ালটা রাখবে। ন্যাচারালি ওয়েটে ছেলেদের প্রবলেম হয়, মেয়েদের প্রবলেম হয় না। এবার আছে কনস্টেবল, এবার আসি গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এদের ক্ষেত্রে হাইটে 7 সেন্টিমিটার ছাড়, যেহেতু এরা পাহাড়ি হয়, ন্যাচারালি এদের একটু পেটে হয় এরা, আর ওজন লাগবে তাদের 53 কেজি, আর এদের 76 সেমি, মিনিমাম 5 সেন্টিমিটার ফুলি। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, অল ক্যান্ডিডেটস মানে যারা মেয়েরা জেনারেল মেয়েরা আছে, যারা গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালি নয়, যারা পাহাড়ি নয়, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে 49 কেজি, যেটা ন্যাচারালি থাকে। আর গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 45 কেজি। ক্লিয়ার? আশা করি হাইট এবং ওয়েট প্রত্যেকের কাছে ক্লিয়ার। মনে রাখবে প্রত্যেকেরই ছেলেদের 167 সেমি আর 57 কেজি। বুক ফুলানোটা এখন কোনো নজর দেওয়ার দরকার নেই, ফিল্ডে যাওয়ার 10-15 দিন আগে থেকে প্র্যাকটিস করলে ওই চেস্টের ব্যাপারটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নেই, জাস্ট তাদের হাইটটা মাপা হয়, 60 সেন্টিমিটার হাইট থাকলেই হবে, আর ওয়েট লাগবে 49 কেজি। এবার আসি পিএমটি, আগে বললাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। যারা প্রথমে হাইট এবং চেস্টে, যাদের প্রথমে তোমার হাইট এবং চেস্ট মাপবে, যখন তুমি হাইটেও কোয়ালিফাই হয়ে গেলে, তোমার বুকের মাপেও তুমি ক্লিয়ার হয়ে গেলে, তারপর তোমার আসবে হচ্ছে পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে পিইটি, সরি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কারা যাবে? যারা পিএমটি পরীক্ষায় পাশ করবে। একটু আগে যারা বললাম, যারা আগের পরীক্ষাটায় পাশ করেছো, মানে হাইটে যাদের ক্লিয়ার হয়ে গেছে, তারা যাবে এবার পিইটিতে। কি করতে হবে? ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, মানে 1 মাইল দৌড়তে হবে। 1600 মিটার মানে 1 মাইল। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এটা একটু তারা এটাও কমপ্লিট হয়ে যায়। কেউ যদি রেজাল্ট বেরোনোর পরে দৌড়ানো শুরু করে, যদি কেউ 2 মাস কন্টিনিউয়ালি প্র্যাকটিস করে, সে এটা ন্যাচারালি কমপ্লিট করে ফেলতে পারবে, ডেডিকেটলি কেউ যদি করে। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে, যেটা ন্যাচারালি অসুবিধার কোনো কারণ নেই। যারা দৌড়ে, যে সমস্ত মেয়েরা একটু খেলাধুলো করে, তাদেরও ওই একই কেস। 2-3 মাস আগে, মেয়েদের ক্ষেত্রে 1 মাস আগে, 2-3 মাস আগে তারা যদি দৌড়োয়, তাদের এটা কম বেশি হয়ে যাবে। মনে রাখবে, তোমরা পরীক্ষা দিয়ে আসবে প্রথমে কনস্টেবলের। প্রিলি পরীক্ষার পরে যদি তোমার মনে হয় তুমি 50-এর উপরে নাম্বার পাবে, তাহলে তুমি তার পরের দিন থেকেই রান স্টার্ট করে দেবে, কেউ তোমায় আটকাতে পারবে না। আমি সেফ স্কোর তোমাদের 57 থেকে 65-এর মধ্যে রেখেছি। তুমি ন্যাচারালি কেউ যদি 45-এর উপর কারো নাম্বার রাখে, ডেফিনেটলি সে পেরে যাবে, সে ডেফিনেটলি এসে মাঠ প্র্যাকটিস শুরু করে দেবে। ক্লিয়ার? আবার বলি, ছেলেদের ক্ষেত্রে 1 মাইল মানে 1600 মিটার 6.5 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে। যারা হাইট এবং চেস্টে যখন তাদের মাপা কমপ্লিট হবে, যারা কোয়ালিফাই করবে, তারাই মাঠে দৌড়ানোর জন্য ডাকবে। যারা মানে হাইটেই বাদ যাবে, তাদের আর দৌড়ানো পর্যন্ত যেতে হবে না। নাম্বার 1। মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট মাপা হয় না, তাদের জাস্ট হাইট এবং ওয়েট মাপা হয়, তারপর তাদের রান হয় 4 মিনিটে 800 মিটার। এবার দেখো মেইন পরীক্ষা। যদিও মেন্স পরীক্ষার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না, তবুও বলি, মেন্স পরীক্ষা হবে অফলাইনে। এমসিকিউ প্রশ্ন হবে, 4টি করে অপশন থাকবে। মোট মেন্স হবে 100 নয়, 85 নম্বরে মেন্স পরীক্ষা হবে। 85 নম্বরে যখন মেন্স পরীক্ষা হবে তোমাদের, তখন প্রশ্ন হবে 1 নম্বরের। 85 নম্বরের 85টা এমসিকিউ থাকবে। টাইম সেম 1 ঘন্টা হবে। প্রশ্নপত্র 2টি ভাষাতে হবে, এক হচ্ছে বাংলা আর 2 হচ্ছে নেপালি।
আবার চারটে ভুল করলে 1 নম্বর কাটা, মানে 1:4 নেগেটিভ মার্কিং থাকবে। কারা মেন্স পরীক্ষা দিতে পারবে? যারা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট এই দুটোতেই যারা কোয়ালিফাই করেছে তারাই মেন্স পরীক্ষাতে বসবে। ক্লিয়ার? যাদের মাঠ পাস হয়ে গেছে তারাই মেন্স পরীক্ষার জন্য যাবে। এবার আসি সিলেবাস। আমি আবার একবার বলছি, যেহেতু সিলেবাসে আমরা ঢুকছি, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25, মেন্সের কথা, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25। এবার জিকের ওয়েটেজ কিন্তু কমে গেছে, আগের বার প্রিলিতে কি কত ছিল? এটা 50। ওকে, জেনারেল অ্যাওয়ারনেস 25, ম্যাথ হচ্ছে 25, সরি ইংলিশ হচ্ছে 25, ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20, রিজনিং হচ্ছে 15। দেখো মেইনসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। দেখো মেইনসে ইংলিশের জন্য 99% ছেলে আটকে যায়, যারা ফেল করে তাদের কারণ জিজ্ঞেস করবে, তাদের কারণ ছিল ইংলিশ। ক্লিয়ার? এই টোটাল হয় 85। সেফ স্কোরে এখানে তোমার 65 থেকে 70 যারা যায় তারা ডেফিনেটলি এখানে ক্লিয়ার করে বেরিয়ে যায়। প্রশ্ন হচ্ছে এই 65 বা 70 ইজিলি কেউ 2 মাসে কেটে পাবে না। যারা প্রিলির প্রিপারেশন নেওয়ার সময় মেন্স লেভেলের অঙ্ক, মেন্স লেভেলের রিজনিং করে রেখেছে, তারা এই জায়গায় 100% একটা অপরচুনিটি বা এজ পায়, একটা সাবসিডি পায়। কারণ তাদের শুধুমাত্র এখানে ইংলিশটা ফোকাস করতে হয় আর বাকিগুলো শুধু প্র্যাকটিস করে বেরিয়ে যেতে হয়। সে কারণে আমি বারবার বলি, যখন প্রিলির প্রিপারেশন নেবে তখন প্রিলিতে যে 3টে পেপার আছে, জিকে, ম্যাথ এবং রিজনিং, এই 3টে পেপার খুব ভালো করে প্র্যাকটিস করবে যাতে মেন্সে গিয়ে তোমার প্রবলেম না হয়। কারণ মেন্সে তোমার ইংলিশ এবং 90% প্রবলেম হয় ইংলিশে, কারণ তুমি 60 নাম্বার থাকছে তোমার সব মিলিয়ে আর ইংলিশই থাকছে 25। ভালো করে বুঝো, এই 60-এ তুমি যদি 60ও পাও তাও তুমি এক্সাম কোয়ালিফাই করতে পারবে না যতক্ষণ না এই 25-এ তোমার একটা ভালো হ্যান্ডসাম নাম্বার আসছে। ক্লিয়ার? এবার দেখো, যখন তোমার মেন্সও ক্লিয়ার করে ফেললে, যখন তোমার প্রিলি বেরিয়ে গেল, মাঠ বেরিয়ে গেল, মেন্স হয়ে গেল, যখন তোমার মেন্স হয়ে যাবে তখন আসবে ইন্টারভিউ। ইন্টারভিউ হবে তোমার টোটাল 15 নম্বরের ইন্টারভিউ হবে তোমার এখানে। যখন 15 নম্বরের ইন্টারভিউ, ন্যাচারালি ইন্টারভিউতে কারো কোনো সমস্যা হয় না, কেউ ইন্টারভিউতে বাদও যায় না, যেহেতু এর ওয়েটেজটা কম 15 নম্বর। কারণ কি, এই যে 85 নম্বর তোমার হয়েছে মেন্স, তার সঙ্গে 15 নম্বরের ইন্টারভিউ যোগ হবে, টোটাল তাহলে হয়ে গেল কত? 100 নম্বর। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউতে ন্যাচারালি আমরা ব্যাচেই তৈরি করে দিই ইন্টারভিউ কেমন হবে, কিভাবে কি জিজ্ঞেস করবে, কিভাবে বসবে থেকে কিভাবে উত্তর দেবে, সবকিছুই। এই ইন্টারভিউ 15 নম্বরের, এই 15 নম্বরের মধ্যে তুমি ইজিলি 8 থেকে 9 পেয়ে যাবে এবং ইন্টারভিউতে ন্যাচারালি কারো আটকে না। দেখো যার ইন্টারভিউতে ভয় আছে, যার ইন্টারভিউতে সমস্যা হয়, তাকে বারবার আমরা বলি মেইনসে যে পরীক্ষা তুমি দিচ্ছ 85, এই জায়গায় তোমার যদি 60 পাওয়ার ক্যাপাসিটি হয়, তুমি এখানে আরো 5 বেশি পাও। যদি তুমি আরো 5 এখানে বেশি পাও, তাহলে তোমার এই জায়গায় যদি ইন্টারভিউতে তুমি যদি 15-তে 8-9 নাও পাও, তুমি যদি 5-6ও পাও, তাও তোমার এখানে পুষিয়ে যাবে। ক্লিয়ার? টোটাল 100 নম্বর হয়ে গেল। যখনই ইন্টারভিউ ক্লিয়ার হবে তারপর তোমার হবে মেডিকেল পরীক্ষা হবে ন্যাচারালি। তোমার কোনো রোগ বা ইনডিরেক্টলি নার্ভের পেশেন্ট ইত্যাদি তোমরা আছো কিনা এটা দেখবে। ন্যাচারালি মেডিকেলে কারোর আটকায় না তেমন, খুব কম সংখ্যক যারা কোনোভাবে ফাঁকি দিয়েছে, যারা জানে আমার এই প্রবলেম আছে তাও আমি পরীক্ষা দেবো, তাদেরই ন্যাচারালি মেডিকেলে আটকায়। মেডিকেল হয়ে যাওয়ার পরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ডকুমেন্টস ভেরিফিকেশন মানে তুমি লাস্ট যেখান থেকে পরীক্ষায় পাশ করে এসছো সেই কলেজ বা স্কুলের সার্টিফিকেট জিজ্ঞেস করে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, সব কটা ডকুমেন্টসে তোমার নাম এবং তোমার বাবার নাম ঠিক আছে কিনা দেখে, তোমার অ্যাড্রেস প্রত্যেকের ঠিক আছে কিনা দেখে। দেখো রিসেন্টলি ট্রেন্ড হচ্ছে ভেরিফিকেশনে বহু ছেলে মেয়ে বাদ যাচ্ছে এই ভেরিফিকেশনে, যেটাকে আমরা ন্যাচারালি গুরুত্ব দিই না। সুতরাং যাদের আধার কার্ডের, ভোটার কার্ডে, রেশন কার্ডে বাবা বা তোমার নামের সমস্যা আছে তারা ঠিক করে নিও। ক্লিয়ার? কারণ ভেরিফিকেশনে তোমার যদি নামের কোনো সমস্যা থাকে, তুমি ওখানে কোনো রকম অজুহাতের কাজ হবে না, কারণ ভেরিফিকেশনের জন্য তোমাকে একদিনই ডাকা হবে। ওখানে তোমায় বলবে না ঠিক আছে পরের দিন গিয়ে তুমি এই ডকুমেন্টসটা নিয়ে এসো তাহলে আমরা চাকরি দিয়ে দেবো। ওখানে একদিন তুমি যদি পুরো পিওর প্রমাণ না দিতে পারো, তোমার অটোমেটিক কাটা। যাদের ওবিসি কোটায় ফর্ম ফিল আপ করছো, যারা ওবিসি কোটায় ফর্ম ফিল আপ করছো, তারা ওবিসি রিনিউয়াল করে রেখো। হ্যাঁ, এবং ওবিসিটা যেন ডিজিটালাইজ ওবিসি হয়ে যায়। হ্যাঁ, ডিজিটালাইজ ওবিসি মানে প্রত্যেকটা ওবিসি যেন নেটে তোমার নাম্বার মারলে তোমার যেন ওবিসি সার্টিফিকেটটা বেরিয়ে আসে। যদি ওবিসি কারো 2012 বা 2010 সালের কাছাকাছি থাকে, তারা অবশ্যই গিয়ে ডিএম অফিস না বিডিওতে গিয়ে তারা ওবিসিটা ডিজিটালাইজ করে নিয়ে আসা। ক্লিয়ার? নাইলে কিন্তু ওখানে ওবিসি সার্টিফিকেট গ্রান্ট হবে না। এটা গেল ভেরিফিকেশন।
তোমাদের ডিজিটালাইজই করা, যারা রিসেন্ট করেছো, রিসেন্ট 4-5 বছরের মধ্যে যারা করা। ওকে, এবার আসি সিলেবাসের ক্ষেত্রে। যখন আমরা সিলেবাসের কথা তোমাদের বলছি, ম্যাথের ক্ষেত্রে আমি এখানে সেই চ্যাপ্টারগুলোর কথাই উল্লেখ করেছি যেগুলো প্রিলিতে ইম্পর্টেন্ট। বারবার বলছি, মেইনসে আরো ডেপথে তোমাকে পড়তে হবে। আমি প্রিলির কথা বলি, হ্যাঁ, প্রিলিতে এগুলো ইম্পর্টেন্ট, এবং মেইনসের ক্ষেত্রেও এখান থেকে 95% থেকে 98% নাম্বার চলে আসবে। 2-3% একটু ডেপথ, কারণ ওখানে ট্রিগোনোমেট্রি হালকা ঢুকে। এখানে প্রিলিতেও বর্তমানে ট্রিগোনোমেট্রি দিয়ে দিচ্ছে মাঝে মাঝে। গণিতের ক্ষেত্রে অনুপাত সমানুপাত, যদি বলে অনুপাত সমানুপাত, এখান থেকে তোমরা 3 থেকে 4টে কোশ্চেন পেয়ে যাবে। অংশীদারি কারবার, এখান থেকে 1টা থেকে 2টো, একটা কোশ্চেন পাবে, 2টো পাবে না। গড় থেকে 1টা কোশ্চেন পাবে কি 2টো। সময় কার্য থেকে 2টো থেকে 3টে কোশ্চেন পাবে। নল চৌবাচ্চা থেকে 1টা পাবে। সময় দূরত্ব থেকে 2টো কোশ্চেন পাবে। ট্রেন থেকে 1টা পাবে। নৌকা স্রোত থেকে 1টা পাবে। শতকরা থেকে সবচেয়ে বেশি 3 থেকে 4টে কোশ্চেন আসবে। লাভ ক্ষতি থেকে তোমার 3 থেকে 4টে কোশ্চেন আসবে। সরল সুদ থেকে 2টো। চক্রবৃদ্ধি থেকে 1টা কি 2টো। মিশ্রণ থেকে 1টা থেকে 2টো কোশ্চেন আসতে পারে। ঘড়ি ন্যাচারালি দেয় না, ক্যালেন্ডার ন্যাচারাল রিজনিং এ তোলে। তোমরা এখান থেকে পড়ে যাবে জিওমেট্রি, হ্যাঁ, জ্যামিতি পোর্শনটা দেখে যাবে। সিম্পল জ্যামিতি, ত্রিভুজের 2টো বাহু বলে দিল, 3 নম্বর বাহুটা কত, আর পরিমিতির কিছু কিছু সেকশন দেখে যাবে। শুধু সূত্র পড়ে যাবে। এখান থেকে কোনো পরিমিতির ডেপথ কোশ্চেন করে না। তোমাকে কোশ্চেন করতে পারে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 10 ইকুয়াল টু 200। এই ধরনের কোশ্চেন তোমার আসবে। এমন কোনো কোশ্চেন আসবে না যেটা লেন্দি কোশ্চেন হয়, এমন কোনো কোশ্চেন আসবে না যেখান থেকে ডেপথ প্রশ্ন হয়। যদিও ব্যাচে আমরা পড়িয়ে দেবো, প্রত্যেকটার উপর ডেডিকেটেড ভিডিও তোমাদের উপর থাকবে। এর বাইরে কিচ্ছু পড়ার দরকার। যদি বলো কেমন প্রশ্ন আসবে, জ্যামিতি থেকে প্রশ্ন আসবে, পরিমিতি থেকে যদি বলো কেমন প্রশ্ন আসবে, তোমাকে বলে দিল একটা বর্গাকার মাঠ আছে, বর্গাকার মাঠের একদিকে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত, বা 40 সেন্টিমিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণ বাহু। তার মানে একদিকে যেটা বলে দিয়েছে 40, তাহলে 40 গুণ 40 মানে 4 4 16, তাহলে বর্গক্ষেত্রের বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো 1600 বর্গমিটার। এরকম সিম্পল কখনো তোমার আসবে না যে একটা বর্গাকার মাঠ আছে, মাঠের মধ্যে একটা গরু কোটা মাঝখানে পুঁতে গোটা দিয়ে বেঁধে দেওয়া হলো, গরু কতটা এলাকা ওই বর্গাকার মাঠের কত অংশের ঘাস খাবে, এই ধরনের কোশ্চেন আসবে না। এগুলো মেন্সে আসবে, এগুলো প্রিলিতে এই ধরনের কোশ্চেন আসবে না। শুধুমাত্র ফর্মুলাগুলো পড়ে গেলেই হবে, সূত্রগুলো পড়ে গেলেই হবে। এর ভিতরে গিয়ে এরা কোনোদিন প্রশ্ন তুলেনি এবং কোনোদিন প্রশ্ন এরা তুলবেও না। এবং কোশ্চেন পুরো ফ্ল্যাট কোশ্চেন হবে। যদি কেউ জ্যামিতি এবং পরিমিতি থেকে শুধুমাত্র ফর্মুলা পড়ে যায়, তাদের এনাফ, এর বাইরে কোশ্চেন আসবে না। ম্যাথ নিয়ে তো কারো সমস্যা নেই। দেখো, মিশ্রণ থেকে খুব ভালো চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি বলো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি, আমি ম্যাথ থেকে 20 পেলেই আমার এনাফ, 30-এর মধ্যে বা 25-এর মধ্যে। অনুপাত সমানুপাত ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গড়, সময় কার্য, নল চৌবাচ্চা সময় কার্য একই সেকশনের মধ্যে পড়ে যায়। ট্রেন, নৌকা, স্রোত, এগুলো সব স্পিড অ্যান্ড টাইমের মধ্যে পড়ে আসে এই সেকশনটা। লাভ ক্ষতি, শতকরা আর সুদ কষা, চরম চক্রবৃদ্ধি সুদ, এই যে পোর্শনটা, এই 4টে সেকশন থেকেই তোমার 10টা কোশ্চেন চলে আসবে। এই 4টে সেকশন থেকেই একাই 10টা কোশ্চেন চলে আসবে। আর অনুপাত সমানুপাত এই জায়গাগুলো তো তোমরা দেখেই যাচ্ছ। সুতরাং এখানে যে খুব বেশি হলে 8টা-10টা চ্যাপ্টারের মেনশন করা আছে। এই 8টা-10টা চ্যাপ্টার, ঘড়ি এবং ক্যালেন্ডার তোমার না পড়লেও হবে। এই 8টা-10টা চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়ে নাও। তোমার ম্যাথের আর বেশি কিছু করার দরকার নেই। তুমি ম্যাথ 18 থেকে 20 পেয়ে কোয়ালিফাই করে পেয়ে যাবে। দেখো, প্রিলিতে কেউ যদি 25-এ 25 পাওয়ার টার্গেট নেয় এবং বলে যে আমি এখন প্রিলি কোয়ালিফাই করব এবং আমি 25-এ 25ই পাবো ম্যাথে, 30-এ 30ই পাবো ম্যাথে, এটা পসিবল কখনোই সম্ভব, এটা কখনোই সম্ভব না। কারণ 30-এ 30 তুমি এখন থেকে 1 মাসের প্রিপারেশন নিয়ে এখান থেকে 1 মাস পরে তুমি ম্যাথে কখনো 30-এ 30 পাবে না। সুতরাং তোমাকে তো কি করতে হবে, তোমাকে এমতো ক্ষেত্রে স্থির করতে হবে আমি ম্যাথে কি করে 18 থেকে 20 পাবো। তুমি মনে করবে যদি তুমি 18 থেকে 20 পাও তাহলে তুমি ম্যাথে কম বেশি এনাফ। এবার 18 থেকে 20 বা 22 কি করে 20 পাবো কি করে, সেটার জন্য তোমাকে এই যে চ্যাপ্টার দেয়া, কটা চ্যাপ্টার দেওয়া, 1টা 2টো 3টে 4টে 5টা
এই নল চৌবাচ্চা করলেই হয়ে যাবে। 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা চ্যাপ্টার, তার মধ্যে নল চৌবাচ্চা সময় কার্য একই সূত্র দিয়ে হয়ে যায়। এখানে 3টে আর 2টো 5টা, এই যে 5টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি এখানে 2টো, সুতরাং এই যে টোটাল 9টা, যদি আমি খুব ভালো করে দেখি চ্যাপ্টারগুলো, এই 9টা চ্যাপ্টার কেউ যদি ম্যাথে খুব ভালোভাবে করে যায়, সে 18 থেকে 20টা কোশ্চেন শিওর শর্ট পরীক্ষার হলে অ্যাটেন্ড করে আসবে। আমি এখানে সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম বাদ দিয়েছি, কারণ নাম্বার সিস্টেম থেকে যেটা কোশ্চেন আসবে ওটার মধ্যে পড়ে না আমার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা দিয়ে কোশ্চেন আসবে, এগুলো ন্যাচারাল একটা কোশ্চেন। আমি নাম্বার সিস্টেমে একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, যদি কোনো সমস্যা হয় ওই ভিডিওটা দেখে যাবে। নাম্বার সিস্টেম ওর বাইরে কোনো কোশ্চেন তুলবে না। হ্যাঁ, এইগুলোই মেন চ্যাপ্টার ম্যাথে, এইগুলোই ভালো করে পড়ে যাবে। কেউ এই সিদ্ধান্ত নিয়ে যাবে না যে আমি লাস্টের 1 মাস আছে, আমি লাস্টের 1 মাসে ম্যাথে 30-এ 30 পাবো। আমি লাস্ট 1 মাসের স্ট্র্যাটেজির কথা বলছি। ম্যাথে 18 থেকে 20 পাওয়ার টেন্ডেন্সি নিয়ে যাও এবং মক টেস্ট দাও। মক টেস্ট হচ্ছে কি, বারবার মক টেস্ট দাও এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, যে আমার 18 থেকে 20 পাচ্ছে কিনা। যদি 20 না পায়, আবার প্র্যাকটিস করো এই চ্যাপ্টার, এর বাইরে কোনো চ্যাপ্টার তুমি করো না। ক্লিয়ার? আমি আবার বললাম, পরিমিতি এবং জ্যামিতি যেটা আমি পরে ঢোকালাম, ওখান থেকে শুধু সূত্র পড়ে যাও, এছাড়া তোমাকে নতুন কিচ্ছু পড়তে হবে না। যদি বলো এমনি ম্যাথ অনেক বড়, অনেক আরো লেসন আছে যেগুলো তোমায় পড়তে হতো, পড়ার দরকার নেই, জাস্ট এই কটাই পড়ো। কারণ আমরা লাস্ট 1 মাসে সেফ স্কোর 50-55 পেলে আমি বেরিয়ে যাবো, এরকম করার টেন্ডেন্সি নিয়ে পড়ছি। ম্যাথে কারোর প্রবলেম নেই আশা করি। দেখো, বীজগণিত থেকে 1-2 কোশ্চেন আসবে। হ্যাঁ, x + 1/x = 2 হলে x² + 1/x² কত হবে, এই ধরনের কোশ্চেন আসবে। এই ধরনের কোশ্চেনের আসতেও পারে, নাও পারে, ওয়েটেজের পরিমাণও কম, সে কারণে আমি এখানে ইনক্লুড করিনি। আমি এখানে আবার বললাম, আমি এখানে সেই চ্যাপ্টারগুলোই ইনক্লুড করেছি যেগুলো তুমি ইমিডিয়েট বেসিসে কমপ্লিট করতে পারো। দেখো, বীজগণিত একটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। ওখানে তোমাকে মিডিল টার্ম ফ্যাক্টর শিখতে হবে, ওখানে a² b² a² - b², a³ bq, হ্যাঁ, a + b³ a2 + bq + c³ - 3abc সবার ফর্মুলা নিয়ে করতে হবে, ওখানে টাইম যাবে। এবার 1 মাসে তুমি যদি বীজগণিতের বেসিক শিখে তুমি যদি পরীক্ষায় বসতে যাও, তুমি পারবে না। আমি এখানে ভিডিও ট্যাগলাইনই আমার ছিল এই, যে তুমি 1 মাসের মধ্যে কিভাবে ক্লিয়ার করে বেরোবে। বীজগণিত ডেফিনেটলি তোমায় পড়তে হবে, তুমি মেন্সে করো, কিন্তু আমি বলছি এখান থেকে 30 দিনের মধ্যে তুমি কিভাবে ম্যাথে 18 পাবে। আমি যদি বীজগণিত একা পড়তে যাই, বীজগণিত একাই তোমাকে কমপ্লিট শিখতে লাগবে 10 থেকে 12টা ক্লাস। তুমি কিন্তু বীজগণিত যদি এখন করতে যাও নতুন করে, যারা জানে তাদের পক্ষে সুবিধা হবে, যারা কম বেশি জানো তারা রিস্ক নিতে পারো বীজগণিত, তবুও এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর। যারা জানো না একান্তই, তারা এখন বীজগণিত নিয়ে নাড়াচাড়া করো না। ক্লিয়ার? আমি তোমাদের পড়াচ্ছিও এই সিলেবাসের উপর ভিত্তি করে, যাতে তোমরা 18-20 পেয়ে যাও। ক্লিয়ার? আমরা বীজগণিত এখন যেতে পারবো না, কারণ বীজগণিত তোমাদেরকে টোটালটা লার্নিং এ করতে হবে, আর সামনের 1 মাসে তোমরা লার্নিং পিরিয়ডে যেতে পারবে না। যদি পরীক্ষা ইনকেস ফরচুনেটলি, তোমাদের কথা ভাবি, যদি ইনকেস পিছ হয়, তখন তুমি নতুন চ্যাপ্টার ধরতে পারো। 1 মাস পেছালো, 10-12 দিন পেছালে তখন তো শুধু রিভিশনই কাজ। আর যদি বলে জ্যামিতির প্রশ্ন আসবে সিম্পল কোশ্চেন। হ্যাঁ, একটা ট্রাপিজিয়ামের বাহু দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে ওখানে বললো একটা ত্রিভুজ এঁকে দিল, ধরো এরকম একটা ত্রিভুজ এঁকে দিল, এটা দিল 40 ডিগ্রি, হ্যাঁ, আর এখানে দিয়ে দিল, এটা দিয়ে দিল 140 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এই কোণ দুটোর মান কত, এরকম কোশ্চেন আসবে। এগুলো কম বেশি করিয়েও দেবো, যারা পারো তারা তো খুবই ভালো, যারা পারবে না তারা আমি ভিডিও আপলোড করে দেবো, করিয়ে দেবো। আমি আবার বললাম, পরিমিতি এবং জ্যামিতি এগুলো পরবর্তী চ্যাপ্টার, মেন চ্যাপ্টার যেগুলো আমি এখানে তোমাদের মেনশন করেছি, এগুলোই তোমার 30-এ 30 পাওয়ার জন্য যাচ্ছ না। যারা 30-এ 30 পাবে বলে ম্যাথে প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য না। যারা কোয়ালিফাই করতে চাইছো 30 দিনের মধ্যে, যে আমি একটা সেফ স্কোর 50-55 নিয়ে বেরিয়ে যাব, আশা করি এবার প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা আসি এরপরে রিজনিং। ওকে, যখন আমরা রিজনিং এর কথা বলছি, দেখো রিজনিং হচ্ছে একটা স্কোরের জায়গা। যার রিজনিং দুর্বল, সে কিন্তু এসে এখানে প্রিলি কোয়ালিফাই করবে, এটা তার কাছে অনেক স্বপ্ন, দিবা স্বপ্নের মতো। রিজনিং তোমার টোটাল থাকবে 20 মার্কস। এখন তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছ, যারা দুর্বল ম্যাথে, তাদের কাছে এই রিজনিং 20-তে আউট অফ 20 টার্গেট রাখো, কারণ এই 20-তে 20 পাওয়া কোনো বড় কথা নয়। হ্যাঁ, সবাই পায়, তোমরাও পাবে,
শুধু রিজনিং এর চ্যাপ্টার এবং কনসেপ্ট ক্লিয়ার করে রেখো। প্রথম আসছে অ্যানালজি এবং ক্লাসিফিকেশন, মানে ধরো এ বি সি ডি ই এফ, পরেরটা কি হবে? ডেফিনেটলি তোমরা বলবে জি এইচ হবে। এরকম অ্যানালজি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে আমি করেছি যদি এ বি ইকুয়াল টু বি এ হয় তাহলে সি ডি ইকুয়াল টু বি, তোমার উত্তর হবে ডি। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন তোমাদের ন্যাচারালি দেয় না, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট দেয় তোমাদের। হ্যাঁ, ওয়ার্ড ফরমেশন তোমাদের দেবে না, অ্যাটলিস্ট প্রিলিতে দেবে না, ওয়ার্ড ফরমেশন দিলে দেবে, এটা মেন্সে সিলেবাস। ওয়ার্ড, ধরো একটা শব্দ দিল, ধরো অ্যাপেল, চারটে শব্দ দিয়ে দিল অ্যাপেল, এপিপিএল, এপিপিএলই, এর মধ্যে ডিকশনারিতে যেমন ভাবে সাজানো থাকে কোন শব্দটা আগে আসবে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাও। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশন কেমন দেবে? যে সব বিড়াল হয় গরু, হ্যাঁ সব বিড়াল হয় গরু, সব গরু হয় বিড়াল। এবার দুটো দিয়ে দিলে স্টেটমেন্ট কনক্লুশন দিলে সব বিড়াল হয় গরু, এটা কি রাইট? তোমাকে হ্যাঁ কি না বলতে হবে। সব গরু হয় বিড়াল, এটা রাইট, তোমাকে হ্যাঁ কি না বলতে পারে। এটা স্টেটমেন্ট কনক্লুশন, মানে বিবৃতি এবং সিদ্ধান্ত। আর আসছে হচ্ছে সিলোলিজম, ধরো তোমার ভেন ডায়াগ্রামের মধ্যেই পড়ছে সিলোলিজম, একই জিনিস। স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, একটা স্টেটমেন্ট দিয়ে দিল, ধরো মেঘ হলে বৃষ্টি হয়, মেঘ হলে বৃষ্টি হয়, অ্যাজাম্পশন তোমায় দিল বৃষ্টির কারণ মেঘ, অ্যাজাম্পশন তোমার দিল সাপোজ যে মেঘ থেকে বৃষ্টি হয়। হ্যাঁ, এবার দুটোর মধ্যে কোনটা ঠিক? অপশন থাকবে এক নম্বরটা ঠিক, দু নম্বরটা ঠিক, কোনোটাই ঠিক নয়, দুটোই ঠিক, তোমাকে সেটা টিক মারতে হবে। এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। এখানেও কিছু না, স্টেটমেন্ট আর্গুমেন্ট একই বিবৃতি, এই স্টেটমেন্ট অ্যাজাম্পশনের মতোই, যদিও এই দুটো আসার সম্ভাবনা কম। ডিরেকশন ডিস্টেন্স, তোমাকে প্রশ্ন আসবে যে তুমি বাড়ির থেকে বেরোলে প্রথম ডান দিকে 5 মিটার গেলে, বা দিকে 2 মিটার গেলে, উত্তরে 3 মিটার গেলে, তারপর বায়ে ঘুরে 3 মিটার গেলে তুমি এখন তোমার শুরুর স্থান থেকে কত মিটার দূরে আছো, এরকম। ডিসিশন মেকিং টেস্ট, এটা লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এ তোমার আশা করি দেবে না, তোমার এই চ্যাপ্টারটা না পড়লেও চলবে। ফিগার সিরিজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমার একটা এরকম ডায়াগ্রাম এঁকে দেবে, বললো যে এর মধ্যে কটা ত্রিভুজ আছে, তোমাকে বলতে হবে এর মধ্যে 3টে ত্রিভুজ আছে, ক্লিয়ার? এরকম টাইপের পরীক্ষার কোশ্চেন আসবে। আমি এখানে শিখিয়েছিলাম 1 আর 2 যোগ করবে 1 + 2 = কত হলো 3, তাহলে এর মধ্যে 3টে ত্রিভুজ আছে। ঠিক তোমায় এরকম দিয়ে বলবে, এরকম দিয়ে বলবে, তুমি কি করবা 1 2 3, তাহলে তোমার বলবো এর মধ্যে কটা ত্রিভুজ আছে, তুমি বলবে 1 + 2 + 3 মানে টোটাল 6টা ত্রিভুজ আছে, এরকম টাইপের। এটা হচ্ছে ফিগার সিরিজ। তারপর হচ্ছে ইনপুট আউটপুট, তোমার না পড়লেও চলবে। অ্যাসারশন রিজনিং, এটা হার্ডলি ওই একই স্টেটমেন্ট কনক্লুশনের মতোই, আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম যে গোল করে বসে রয়েছে, এ ওর উল্টো দিকে বসেছে, ওর উল্টো দিকে, হ্যাঁ, বা তোমাকে বলতে পারে যে এ ডান দিক থেকে 4 নম্বরে আছে, বা দিক থেকে 5 নম্বরে আছে, এরকম টাইপের। কোডিং ডিকোডিং সেম অ্যাজ অ্যালফাবেটিক্যাল সিরিজের মতো, এ বি বি সি, হ্যাঁ এরকম ভাবে। ব্লাড রিলেশন, যে এর মামার ছেলে ওই হলে তোমার সম্পর্কে কি হবে, এমন। প্যাসেজ কনক্লুশন তোমাদের দেবে না, এটা না পড়লেও চলবে। অ্যালফাবেট টেস্ট, অ্যালফাবেট টেস্ট মানে একটা সিরিজ দিয়ে দিল, ধরলো এ বি সি ইকুয়াল টু তোমার বলে দিল 26 25 24, তাহলে ডিইএফ কত হবে, এইভাবে তোমার বলতে হবে, মানে এদের প্রত্যেকের সিরিয়াল নাম্বার এখানে বলতে চাইছে। সিরিজ টেস্ট তোমার বলে দিল 10 হ্যাঁ 12 14, এর পরেরটা কত হবে, তুমি দেখতে পাচ্ছ এদের 2 2 করে গ্যাপ আছে, তাহলে এর পরেরটা হবে 16। এই সিরিজ টেস্ট নাম্বার একই ব্যাপার। র্যাঙ্কিং, র্যাঙ্কিং মানে বোঝা গেল যে রামের স্থান ডান দিক থেকে 13, রহিমের স্থান বা দিক থেকে 14, এরা দুজন স্থান পরিবর্তন করার পরে তাদের নতুন নাম্বার আর র্যাঙ্কিং কত হবে, এরকম। এখান থেকে যেহেতু আমি অঙ্কের মধ্যে ক্যালেন্ডার এবং ঘড়ি দুটো ঢুকিয়ে দিয়েছিলাম, ওই অঙ্কেরটা রিজনিং এ এসে করবে ক্যালেন্ডার আর ঘড়ি, হ্যাঁ এখানে ক্যালেন্ডার আর ঘড়িটাও ঢুকিয়ে নিও। ন্যাচারালি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলো, এই ডিরেকশন ডিস্টেন্স টেস্ট, এখান থেকে কোশ্চেন আসবে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফিগার সিরিজ থেকে কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্টেটমেন্ট কনক্লুশন থেকে কোশ্চেন আসবে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যানালজি ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসবে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোডিং ডিকোডিং সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ব্লাড রিলেশন সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যালফাবেট টেস্ট এবং নাম্বার সিরিজ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। র্যাঙ্কিং তোমাকে দেয় না, যখন আমরা ব্যাচে করেছিলাম এ বি সি, এর পরেরটা কি হবে, এরকম অ্যালফাবেট টেস্ট। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 আর ক্যালেন্ডার এবং ঘড়ি, এই যে 10 12টা চ্যাপ্টার আছে,
এই 12টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে 15 থেকে 16টা প্রশ্ন হচ্ছে। আর 4টে কোশ্চেন কোথা দিয়ে আসবে আমি পড়িয়েছিলাম বা ব্যাচেও আলোচনা করেছিলাম, মিরর ইমেজ, যেটার উপর কোনোভাবে প্র্যাকটিস করে যাওয়া লাগে না, পরীক্ষার হলেই হয়ে যায়। মিরর ইমেজ একটা আছে, হ্যাঁ, আয়নার জলে ফেললে ওর প্রতিচ্ছবিটা কেমন হবে। আর 2-3টে সিম্পল কোডিং ডিকোডিং বা যেভাবে উপর ভিত্তি করে আর 2-3টে কোশ্চেন এক্সট্রা দিয়ে দেবে, যেটা লজিক্যাল রিজনিং এর উপর পড়ে না, তেমন একটা দেবে, তোমার করে নিতে পারবে। বিশেষ করে পাজেল দেয় এরা, এরকম 4-5টা বৃত্ত দেবে, তাকে দিয়ে বলবে এর মধ্যে কে খেলোয়াড় অথচ সিঙ্গার নয়, এমন ধরনের কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে তোমার টোটাল 20টা কোশ্চেন। এবং রিজনিং ওভারঅল যেগুলো আমি করে দিয়েছি, যেগুলো তোমাদের আমি বুঝিয়েছি, প্লাস প্রত্যেকের উপর ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা এগুলো একবার করে প্র্যাকটিস করে যাবে ভিডিও দেখে। আমার মনে হয় না রিজনিং এ কেউ আমার কাছে 20 নিচে পাবে। রিজনিং অবশ্যই দরকার হয়, ভিডিও ইউটিউবে পড়ে আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। রিজনিং কিন্তু স্কোরিং এর জায়গা 20 আউট অফ 20 পাওয়ার মতো জায়গা। ক্লিয়ার? রিজনিং এ কারোর কাছে অসুবিধা নেই তো? এবার আসি জেনারেল অ্যাওয়ারনেস এর কথা। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস এর কথা যদি বলি, এটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আসি, এই যে হিস্ট্রি আছে না, হিস্ট্রি থেকে গত 2-3 বারের যদি ট্রেন্ড অ্যাভারেজ করি, 6 থেকে 7টা কোশ্চেন হিস্ট্রিতে আসে। অনেকবার 7-8টা কোশ্চেনও এসেছিল, গতবার একবার 9টা কোশ্চেন এসেছে। বোটানি থেকে মানে বায়োলজি থেকে 2 থেকে 3টে কোশ্চেন, তার বেশি ছাড়া কম আসবে না। পলিটিলিটি থেকে 3 থেকে 4টে, পলিটিলিটি ইকোনমি দুটো মিলিয়ে 3টে থেকে 4টে। ফিজিক্স থেকে 2 থেকে 3টে, কেমিস্ট্রি থেকে 1টা কি 2টো, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে, বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে 1টা থেকে 2টো তুমি ধরে রেখো। তাই জিওগ্রাফি থেকে ওভারঅল 4টে কোশ্চেন তুমি ধরে নিতে পারো। এনভায়রনমেন্ট থেকে 1টা, ইকোনমি থেকে 1টা। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 9 থেকে 10টা, যেটার ওয়েটেজ দিনের পর দিন বেড়েই চলেছে। যদি তুমি এখানে দেখো, যদি আমি লোয়েস্ট মার্ক নিই, 6 আর 2 8 আর 3 11 আর 2 13 14 আর 4 18 19 20 আর 10 30, এখানে কি হলো 30 মার্কস গেল। প্রশ্ন হচ্ছে, আমরা তো জেনেছিলাম জেনারেল অ্যাওয়ারনেস টোটাল 50 মার্কস, এখান থেকে কত নম্বর এলো? 30 নম্বর এলো তোমার সাবজেক্ট ওয়েট জেনারেল অ্যাওয়ারনেস, মানে ভারতের ইতিহাস, বায়োলজি, জীবন বিজ্ঞান, রাজনীতি, পলিটিলিটি, হ্যাঁ, সংবিধান, ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নবিদ্যা, ভূগোল, ইকোনমি। আর ভারতের ইতিহাসের বিশেষ করে স্বাধীনতার সংগ্রাম, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাবে। স্বাধীনতার সংগ্রাম ডেডিকেটেড ভিডিও আমি দিয়েও দেবো। স্বাধীনতার সংগ্রাম এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাবে। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজ ভীষণ বেশি। দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হিস্ট্রি, বোটানি আর পলিটিলিটি 3টে চ্যাপ্টারের টোটাল নিয়ে নেয়। এবার বলি কারেন্ট অ্যাফেয়ার্স কতদিন পড়বে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাচারালি তোমরা যদি খুব ভালো করে পড়বে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়বে, খুব ভালোভাবে। বাকিটা পিডিএফ আমি দিয়ে দেবো। জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুব ভালোভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবে। আর ওপাশে এটা হচ্ছে 2021 সালের, আর 2020 সালের, হ্যাঁ, যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সে আউট অফ 10ই পেতে চাও, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলোই পড়ে যাবে, যার উপর আমি একটা মক টেস্ট নিয়ে কমপ্লিট করিয়ে দেবো 2020 সালে। সবার আগে 21 সাল করবে, যেহেতু ফর্ম বেরিয়েছিল 21-এ। 20 সালেরটা শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়বে, তাছাড়া তোমাদের কিছু পড়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্সে। তার মানে কম বেশি 12 মাস, 6 মাস এদিকের আর 6 মাস এদিকের। খুব ভালোভাবে পড়বে হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কত নম্বর গেল? এখানে আমাদের 30 নম্বর বেরিয়ে গেল। এবার দেখো, এই বাকি যে 20 নম্বর রয়েছে না পড়ে, এই 20 নম্বরকে বলে স্ট্যাটিক জিকে। দেখো, এই 20 নম্বরে 20 ভীষণ বড় ফ্যাক্টর করে এই 20 মার্কস, যার উপর ছেলেমেয়েরা প্রিপারেশনই নেয় না। 90% ছেলেমেয়ে এটা সম্পর্কে দেখেই যায় না, ইতিহাস, ভূগোল সবকিছু পড়তে থাকে। প্রত্যেকটার উপর আমি একটা করে ভিডিও চেষ্টা করব দেয়ার, হ্যাঁ, প্রত্যেকটার উপর ওখান থেকে নোট নিজেরা পুট ডাউন করবে। কি থেকে 20 নম্বরের কোশ্চেন আসে? প্রথম আসছে লিস্ট অফ ন্যাশনাল পার্কস। তোমাকে সাপোজ বললো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, তোমাকে বলতে হবে উড়িষ্যা।
তোমাকে বলতে হবে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে আছে, তোমাকে বলতে হবে পশ্চিমবঙ্গ। ঠিক এরকম ভাবে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, হ্যাঁ, ন্যাশনাল পার্ক, হ্যাঁ, তারপরে ওয়েটল্যান্ডস, এগুলো। তারপর আসছে স্টেট ওয়াইজ লিস্ট অফ ইম্পর্টেন্ট ড্যামস, বাঁধ, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে, তারপর কৃষ্ণ ড্যাম বাঁধ কোন রাজ্যে, এরকম। তারপর ইম্পর্টেন্ট বাঁধ কোথায় কোথায় আছে, ন্যাশনাল অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, যদি বলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে, তোমাকে বললো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে, তোমাকে বলতেই পারে। তোমাকে বলতে পারে জওহরলাল নেহরু বিমানবন্দর কোথায় আছে, ইম্পর্টেন্ট এয়ারপোর্টস, বেশি নেই, একদম অল্প অল্প 8টা 10টা করে তোমরা পড়ে গেলেই হয়ে যাবে এখান থেকে। তারপরে দেখো এখানে খেয়াল করো মেজর সি পোর্টস, বন্দর, তোমাকে কান্ডালা বন্দর কোন রাজ্যে আছে, মারমাগাঁও বন্দর কোন রাজ্যে আছে, এমন। তারপর লিস্ট অফ পোর্টস ইন ইন্ডিয়া উইথ কি ফ্যাক্টস, মানে যে সমস্ত পোর্ট, যে সমস্ত বন্দরগুলো বর্তমানে রিসেন্টলি ফোকাসে আছে সেই সমস্ত বন্দরগুলোর ফ্যাক্ট জেনে যাবে। যেমন যদি বলে সবচেয়ে শুল্কমুক্ত বন্দর কোনটা, যদি বলে সবচেয়ে আভ্যন্তরীণ বন্দর কোনটা, এইগুলোকে বলে কি ফ্যাক্টস। এই বন্দরগুলো সম্পর্কে একটু বেশি জেনে যাবে। লিস্ট অফ ওয়াটারফলস, জলপ্রপাত কোথায় কোথায় আছে ইন্ডিয়ায়, এঞ্জেল জলপ্রপাত, বা ইন্ডিয়া বা টোটাল ওয়ার্ল্ডেই পড়ে যাবে, এঞ্জেল জলপ্রপাত, তারপরে গেট শেপ্পা জলপ্রপাত, যোগ জলপ্রপাত, এগুলো পড়ে যাবে কোনটা কোন রাজ্যে। ইম্পর্টেন্ট পাওয়ার প্ল্যান্টস, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস বা থার্মাল পাওয়ার প্ল্যান্টস, যদি বলে যে কারাকুলাম তাপবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে, যদি বলে ভারতের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে, তারপরে দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার স্টেশন একই, আর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট একই, হাইড্রো ইলেকট্রিক জলবিদ্যুৎ কেন্দ্র, যে এই জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে, ওই জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে, এই টোটালটাই পাওয়ার প্ল্যান্টের উপর করা, এই টোটালটাই পাওয়ার প্ল্যান্টের উপর করা। তাই এই পাওয়ার প্ল্যান্ট থেকে একটা কোশ্চেন প্রায়ই আসতে দেখা যায়। রিভার্স ইন ইন্ডিয়া, যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে, যদি বলে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে, গঙ্গা রিলেটেড একটা কোশ্চেন আসে। রিভার্স ইন ইন্ডিয়া মানে ভারতের নদ নদী থেকে। তোমাকে প্রশ্ন আসতে পারে যে গঙ্গা নদী কোথায় দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বাংলাদেশের ওপর দিয়ে গেছে, ব্রহ্মপুত্রের নাম বাংলাদেশে গিয়ে কি নাম হয়, তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি হয়, চায়নাতে ব্রহ্মপুত্রের নাম কি হয়, এরকম ভাবে ব্রহ্মপুত্র যখন ভারতে ঢোকে তখন কি নাম নিয়ে ঢোকে, এইরকম ভারতের বিশেষ করে লেন্থ, প্রত্যেকটা নদীর দৈর্ঘ্য কত, ভারতের ডান তীরের, গঙ্গার ডান তীরের উপনদী, গঙ্গার বাম তীরের উপনদী। তারপর তোমাকে প্রশ্ন আসতে পারে ভারতের কোনটি আরব সাগরে পতিত নদী, কোনটা বঙ্গোপসাগরে পতিত নদী, কোনটা দক্ষিণ ভারতের নদী, কোনটা পূর্ব ভারতের নদী, কোনটা পশ্চিম ভারতের নদী, এইগুলো তোমাদেরকে পড়ে রাখতে হবে ফ্যাক্ট অনুযায়ী। হ্যাঁ, ফ্যাক্ট অনুযায়ী। ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়ামস ইন ইন্ডিয়া, তোমাকে প্রশ্ন আসতে পারে যে মোটেরা স্টেডিয়াম, যেটা নাম বদলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হলো, এটা কোন রাজ্যে অবস্থিত, ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটা, এইগুলো তোমাকে পড়ে যেতে হবে। টপ ব্র্যান্ডস অ্যান্ড কোম্পানিজ, টপ ব্র্যান্ডস অ্যান্ড কোম্পানিজ মানে তোমাকে বলতে পারে যে বর্তমানে যে টেসলা কোম্পানির সিইওর নাম কি, হ্যাঁ, টেসলা কোম্পানির সিইওর নাম কি, কোম্পানি রিলেটেড, এবং কোম্পানির চেয়ারম্যান হু ওনস দেম, মানে কোম্পানির কে বর্তমান মালিকের নাম কি, এইগুলো। স্টেট ওয়াইড লিস্ট অফ মিউজিয়াম, যদি বলে কলকাতা মিউজিয়াম কোন রাজ্যে, হ্যাঁ, যদি বলে কারাকুলাম মিউজিয়াম কোন রাজ্যে, এইগুলো। তারপরে দেখো মিউজিয়ামের পরে আছে কি ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস, হ্যাঁ, যদি বলে গডউইন আস্টিন বা কেটু, বলতে পারে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, হ্যাঁ, বা গডউইন আস্টিন কোথায় অবস্থিত, ভারতের সবচেয়ে উঁচু, পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি, মানে মাউন্টেন পিকস এই জায়গা থেকে পড়ে যেতে হবে। তারপর আছে মাউন্টেন অ্যান্ড হিলস ইন ইন্ডিয়া, মাউন্টেন অ্যান্ড হিলস ইন ইন্ডিয়া মানে ওই যেটা একটু আগে বললাম ওইটার মধ্যেই এগুলো কভার হয়ে যাবে, যে সবচেয়ে বড় মাউন্টেন কোনটা, তোমাকে মামা ভাগ্নে পাহাড় কোন রাজ্যে অবস্থিত, এইগুলো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখান থেকে কোশ্চেন আসবেই, তোমরা ধরেই রেখো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পারে রিসেন্টলি পশ্চিমবঙ্গের কোন বিশেষ, তোমাকে এরকম কোশ্চেন আসবে যে বর্তমানে কোন দুটো রাজ্য ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে গেছে, হ্যাঁ, প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা, তোমাকে এরকম কোশ্চেন তোমাকে দিতেই পারে। তারপর দেখো রয়েছে ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড বর্ডারিং কান্ট্রিজ, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে টানা হয়েছে, তোমাকে প্রশ্ন আসতে পারে যে ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে টানা হয়েছে। তারপরে প্রশ্ন আছে ভারত এবং চীনের মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডারটার নাম কি, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটো দেশকে বিভক্ত করেছে, 12 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে কত ডিগ্রি চ্যানেল টানা হয়েছে,
বা তোমাকে প্রশ্ন করতে হবে উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামান এরা দুভাগে ভাগ হয়েছে কোন প্রণালী দ্বারা, এরকম প্রশ্ন। লিস্ট অফ হিল স্টেশন ইন ইন্ডিয়া, হ্যাঁ কোনটা, ধর দার্জিলিং হিল স্টেশন কোথায় আছে, এইগুলো। নিক নেমস অফ ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড স্টেটস, যদি বলে গোলাপি শহর কাকে বলা হয়, অরেঞ্জ সিটি, যদি বলে বজ্রপাতের দেশ কাকে বলে, যদি বলে বিশেষ করে দক্ষিণ ভারতের রানী কাকে বলে, হ্যাঁ এইগুলো তোমাকে পড়ে রাখতে হবে। ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ, যদি বলে হো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়, গোড়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়, ভিল কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো। পপুলার ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া, পপুলার ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া মানে হচ্ছে ধরো তোমাকে বললো যে হিকাত এবং রিয়াত এই দুটো উৎসব কোথায় দেখতে পাওয়া যায়, হ্যাঁ যদি বলে কল্লোল উৎসব কোথায় দেখতে পাওয়া যায়, কোন রাজ্যে হয়, এইগুলো। প্রত্যেকটা রাজ্যের একটা করে ফেস্টিভ্যালস আছে, সেগুলো। রিভার সাইড ইন্ডিয়ান সিটিজ, বলে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত, হ্যাঁ চেন্নাই কোন নদীর তীরে, এইগুলো ইম্পর্টেন্ট যে সিটিস আছে ইন্ডিয়া সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, এইগুলো পড়বে। লিস্ট অফ ক্রপ প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া, তোমাকে বলবে ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটা, গম উৎপাদনে, পাট উৎপাদনে, এদের র্যাঙ্কগুলো তোমাকে জেনে যেতে হবে। মেজর টাইপস অফ সয়েল ফাউন্ড ইন ইন্ডিয়া, তোমাকে বলতে পারে যে লাল মাটি দেখা যায় কোন রাজ্যে, তোমাকে বলতে পারে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়, সেই মৃত্তিকায় কোন চাষ ভালো হয়, এইগুলো। ফক ডান্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টেট ওয়াইজ ফক ডান্স, যেমন তোমাকে বলতে পারে ঝুমুর নাচ দেখা যায় কোন রাজ্যে, তোমাকে বলতে পারে ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য, হ্যাঁ তোমাকে তখন বলতে হবে কোনটা কোন রাজ্যের নৃত্য, ফক ডান্স। তারপর আসছে সাইন্টিফিক নেমস অফ অ্যানিমালস বা বার্ডস, তোমাকে বলতে পারে টাইগার, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি, তোমাকে বলতে হবে যে প্যান্থেরা টাইগ্রিস, এরকম। সাইন্টিফিক নেমস অফ প্লান্টস অ্যান্ড ট্রিজ, গাছের, নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি, আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি, এগুলো। ইম্পর্টেন্ট বার্ড সেঞ্চুরিজ ইন ইন্ডিয়া, পাখিরালয়, হ্যাঁ তোমাকে বলতে পারে সেলিম আলী বার্ড সেঞ্চুরি কোথায় আছে, সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, তোমাকে বলতে হবে গোয়া। ঠিক এইভাবে তোমাকে বলতে হবে। লিস্ট অফ লেকস, তোমাকে প্রশ্ন করতে পারে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, হ্যাঁ মণিপুর। ঝিল, কোন ঝিলটা কোথায় অবস্থিত, এরকম। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, হ্যাঁ তোমাকে বলতে পারে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে অভয়ারণ্য, কোন অভয়ারণ্য কোথায় আছে, এটা ভীষণ আসে এগুলো। টেম্পলস মন্দির, তোমাকে বলতে পারে মাদুরাই মন্দির কোথায় আছে, মন্দিরের শহর কাকে বলে, তোমাকে প্রশ্ন করতে পারে অ্যাজ অ্যান এক্সাম্পল সোমনাথ মন্দির কোথায় আছে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। আর কি ইম্পর্টেন্ট প্লেস ইন ইন্ডিয়া, ভারতের যে উল্লেখযোগ্য স্থানগুলি আছে, যেমন ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত, হ্যাঁ ভারতের প্রবেশদ্বার কাকে বলে, তারপরে দেখো টলেস্ট, লার্জেস্ট এবং হাইয়েস্ট যে ব্যাপারটা থেকে যায়, মানে তোমাকে বলতে পারে ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটা, দীর্ঘতম বাঁধ কোনটা, দীর্ঘতম পর্বত কোনটা, সবচেয়ে লম্বা নদী কোনটা, এগুলো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিশেষ করে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস, বিশেষ করে ইউনাইটেড নেশনস, ইউএন। তোমাকে পড়তে পারে, জিজ্ঞেস করতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোনটা, তাদের চিফকে, প্রথম হচ্ছে হেডকোয়ার্টার তো পড়বে, তারপর তাদের চিফ, প্রধানকে, এবং তাদের উদ্দেশ্য না পড়লেও চলবে, তাদের প্রধানকে এবং তাদের হেডকোয়ার্টার কোথায়, এই দুটো তোমাদেরকে পড়তেই হবে। তোমাকে প্রশ্ন আসবে যে ওয়ার্ল্ড ফুড সেন্টার এটার হেডকোয়ার্টার কোথায় আছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে ইউনাইটেড নেশনস জেনারেল কাউন্সিলের সদর দপ্তর কোথায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়, ভিয়েনা কমিশনের সদর দপ্তর কোথায়, ঠিক এইগুলো। ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন্স আগেই বলেছি। ন্যাশনাল সিম্বলস, হ্যাঁ যেমন ভারতের ন্যাশনাল সিম্বলস কি আছে, ভারতের জাতীয় প্রতীক কি, জাতীয় পতাকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থের অনুপাত কত, কটা অশোক চক্র আছে, অশোক চক্র কোন কালার, এগুলো একটুখানি দেখে যাবে, এগুলো হচ্ছে ফ্যাক্টস। হ্যাঁ লিস্ট অফ ফার্স্ট ইন ইন্ডিয়া, ভারতের প্রথম বলতে পারো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, প্রথম আসতে পারে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, হ্যাঁ ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া, একই। ফার্স্ট উইমেন ইন ইন্ডিয়া, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, এরকম। পপুলার বুকস অফ ইন্ডিয়ান পলিটিশিয়ান, পপুলার বুকস থেকে একটা কোশ্চেন আসবে, উইংস অফ ফায়ার কার লেখা, এপিজে আব্দুল কালাম, হ্যাঁ ঠিক এইভাবে। যদি অরুন্ধতী রায় কোনো বই লেখে, সেই বইটা অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যায়। লিস্ট অফ স্যাটেলাইট, বলতে পারে আমাজনিয়া 1 যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হয়েছে, কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, ইসরোর ওখানে যে পিএসএলভি ব্যবহার করা হয়েছে, ওটা কি পিএসএলভি C51 না C49, এইগুলো স্যাটেলাইট। পপুলার জু, যদি পারে আলিপুর চিড়িয়াখানা কোথায় আছে, এইগুলো।
ন্যাশনাল হাইওয়ে, 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে কোথায় গেছে, 7 নম্বর ন্যাশনাল হাইওয়ে, বিশেষ করে সোনালী চতুর্ভুজ এখান থেকে তোমাকে ইম্পর্টেন্ট হিসাবেই পড়ে যেতে হবে। তারপরে দেখো লিস্ট অফ লেক, লেক আমি আগেই বলেছি, অনেক জিনিস রিপিট হচ্ছে, ভেরিফাই করা হয়নি। ওয়াটারফল জলপ্রপাত আগে বলেছি। স্পোর্টস স্টেডিয়াম, হ্যাঁ এই যেটা আমি আগেই বলেছি। ভলক্যানো, কোথায় কোন আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, কোন মরুভূমি, তালকামাকান কোথায় আছে, গোবি মরুভূমি কি, এশিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কি, সাহারা মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো। মাউন্টেন রেঞ্জেস, হিমালয়, কারাকোরাম মাউন্টেন কোথায় আছে, হিমালয় মাউন্টেন কোথায় আছে, এগুলো। রিভার সাইড ওয়ার্ল্ড সিটিজ বলতে পারে, ইউনেস্কো সদর দপ্তর লন্ডন কোন নদীর তীরে অবস্থিত, হ্যাঁ এগুলো। লিস্ট অফ ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারে পৃথিবীর প্রথম ব্যক্তিকে যে চাঁদে পা দিয়েছিলেন, প্রথম ইউনাইটেড নেশনস জেনারেল কাউন্সিলের মেম্বারকে, এগুলো। ফুড ফেস্টিভ্যালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হুনার হাট দিয়ে একটা কোশ্চেন আসবে, সেগুলো তোমরা মনে রাখতে পারো। ক্যাপিটাল কারেন্সি ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন আসতে পারে নেপালের মুদ্রার নাম কি, আর্জেন্টিনার মুদ্রার নাম কি, আফগানিস্তানের মুদ্রার নাম কি। বিশেষ করে ক্যাপিটাল কারেন্সি আর ল্যাঙ্গুয়েজ যখন পড়বে, ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো বেশি করে পড়বে। আর পড়বে আফগানিস্তান, কাজাকিস্তান, তাজাকিস্তান, সৌদি আরব, রিয়াল বিশেষ করে, তারপরে আমেরিকা, ফ্রান্স, আর্জেন্টিনা, ইসরায়েল, রিসেন্টলি যেগুলো নিউজে আছে, অস্ট্রেলিয়া, মায়ানমার, ভেনেজুয়েলা, এইগুলো বেশি করে পড়ে যাবে। হ্যাঁ এইগুলো যেগুলো টোটালি নিউজে থাকে, ফ্রান্স, জার্মানি, এদের। আর লার্জেস্ট, টলেস্ট, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় পর্বত কোনটা, সবচেয়ে বড় মন্দির কোনটা, সবচেয়ে বড় পাখিরালয় কোনটা, এগুলো। ইম্পর্টেন্ট ডিজার্ট, মরুভূমি, যেগুলো আমি একটু আগেই বললাম। এখানে তোমাদের কম বেশি শেষ হলো তোমাদের স্ট্যাটিক জিকে, যার উপর থাকবে 20 মার্কস, এবং এই 20 মার্কসের ওয়েটেজ কিন্তু মেন্সে গিয়ে আরো বেড়ে যাবে। ক্লিয়ার? এইটা অনেক লেন্দি প্রসেস, মনে রাখবে। একবার যারা এর উপর কমপ্লিট নোট বানিয়ে ফেলেছে, যারা এর উপর একবার কমপ্লিট হাতে লেখা নোট বানিয়ে ফেলেছে, তাদের পক্ষে এগুলো মুখস্থ করতে অনেক সুবিধা হবে, কারণ এর ওয়েটেজটা 20 যদি দেখো, যদি তোমরা টোটাল 50 মার্কসকে 100% হিসাবে দেখো জিকের, তাহলে তোমরা বুঝতে পারবে এই 50%-এর মধ্যে 20 মানে 100-এর মধ্যে প্রায় 40% তোমার পড়ে রয়েছে শুধুমাত্র স্ট্যাটিক জিকে। সেখানে স্ট্যাটিক জিকে কে কেউ হালকাভাবে নেবে না। এই স্ট্যাটিক জিকে যদি তোমার প্রিপারেশন থাকে, তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে, কারণ ইন্টারভিউ এইগুলো থেকেই কোশ্চেন আসবে। ক্লিয়ার? সেই জন্য স্ট্যাটিক জিকে কেউ হালকাভাবে নেবে না। স্ট্যাটিক জিকের উপর প্রত্যেকটার উপর ডেডিকেটেড ভিডিও তোমাদের থাকবে। দেখো আরো কিছু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যেটা মেনশন এখানে করা নেই ন্যাচারালি কি, তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে। সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা তুলতে পারি, সামনের যে স্পোর্টস ইভেন্টস গুলো হবে, হ্যাঁ পরবর্তী স্পোর্টস ইভেন্টস গুলো যে হবে, যে এরপরে আইসিসি ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে, হ্যাঁ কোন সালে কে অর্গানাইজ করবে, হ্যাঁ টোটাল ফুটবল ওয়ার্ল্ড কাপ পরবর্তীতে কোন রাজ্যে হবে, কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে, ক্লিয়ার? এইগুলো বা খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় হবে, স্পোর্টসগুলো বিশেষ করে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বর্তমানে কে কোন পদে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নিযুক্ত হয়েছে, এটা তোমাকে, যেমন সেলের বর্তমান চেয়ারম্যান নাম কি, সুমা মিত্তাল, এইগুলো তোমাকে, যে বর্তমানে নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন, এই অ্যাপয়েন্টমেন্ট, কিছু কিছু স্পোর্টস, এইগুলো স্ট্যাটিক জিকে হিসাবে তোমরা কমপ্লিট করে রাখবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কভার হচ্ছে, সেই কারণে আমি এখানে মেনশন করিনি, কিন্তু এগুলোও তোমরা স্ট্যাটিক হিসাবেই করে রাখবে। এবার দেখো মেন্সের একটা সিলেবাস নতুন তোমাদের এখানে অ্যাড হয়, সেটা হচ্ছে স্পেলিং, ইংলিশের স্পেলিং টেস্ট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, গুছিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে, এরর করে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডে নিয়ে যাও। তারপরে দেখো প্রিপোজিশন আছে, প্যাসেজ কমপ্লিটেশন আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, স্পটিং এরর মানে এরর খুঁজে বের করো, অ্যান্টোনিম, সিনোনিম, হোমোনিম, ওয়ার্ড ফরমেশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, প্যারা কমপ্লিটেশন, ইডিয়মস ফ্রেজেস, সাবস্টিটিউশন, জয়নিং, থিম ডিটেকশন, প্যাসেজ, এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডিআই এবং সেন্টেন্স কমপ্লিটেশনস। যেহেতু আমরা এখানে মেজরলি প্রিলির কথা নিয়ে আলোচনা করছি, সেহেতু মেন্সের ইংলিশের সিলেবাসটা তোমাদের আমি বললাম। এখান থেকে তোমাদের কিছু বোঝার আপাতত দরকার নেই, যখন মেন্স হবে তার আগে তোমাদের একবার আমি বলেও দেবো। সুতরাং ন্যাচারালি মেন্স থেকে তোমাদের ইংলিশ, প্রিলিতে যেহেতু ইংলিশ নেই, মেন্সে আছে, যখন শুধুমাত্র ইংলিশের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো, তখন ইংলিশটাকে ডিটো আরো এলাবোরেটলি আমি তোমাদেরকে বলে দেবো। দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমাকে এখানে মনে রাখতে হবে কি, এই যে 30 ডেজ আছে, এই 30 ডেজের জন্য তোমাকে সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক প্র্যাকটিস করতে হবে, সাবজেক্ট ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে জিকে, যাদের দুর্বল তাদের জিকের উপর জোর দিতে হবে। কেউ
এখন পুরো টেক্সট ধরে প্র্যাকটিস করতে যাবে না, কোনো টেক্সট বই কোনো নোট ফুল মুখস্থ করতে যাবে না, কেউ এখন পড়তে যাবে না যে হিস্ট্রি বই তুলে নিলাম, হিস্ট্রি সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মৌর্য যুগ থেকে শুরু করে A to Z একেবারে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত কেউ পড়বে না। ওখানে 4 থেকে 5 দিন লেগে যাবে এক একটা করে চ্যাপ্টার শেষ করতে গিয়ে। টোটাল হিস্ট্রিতে দেখা গেল তোমার 7 দিন লেগে গেল, এরকম পলিসিতে যাবে না। কি করবে, যদি হিস্ট্রির কথাটাই আমি অ্যাজ অ্যান এক্সাম্পল তুলে নিই, হিস্ট্রি থেকে তোমরা প্রশ্ন আসবে এই বই কি লিখেছে, অলবিরুনি কোন বই লিখেছে, ইবন বতুতা হলো কিতাবুল রহিলা কাল লেখা, হ্যাঁ এই এই জাতীয় কোশ্চেন তোমাদের আসবে হিস্ট্রি থেকে। হিস্ট্রি থেকে আসবে স্বাধীনতা সংগ্রাম থেকে 2-3টে কোন কোশ্চেন আসবে, বিশেষ করে লাহোর অধিবেশনের কোন সেশন কোথায় হয়েছিল, হ্যাঁ কোন ভারতে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় কোন জায়গায়, হ্যাঁ গান্ধীজি রিলেটেড ওখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে। তাহলে গান্ধীজির পোর্শনটা খুব ভালো করে জানবে, ওইগুলো সাবজেক্ট স্পেসিফিক আমি আলোচনা যদিও করে দেবো। কোন কোন যুদ্ধ কাদের মধ্যে হয়েছে এই জায়গাগুলো, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এই জায়গাগুলো তোমরা হিস্ট্রি পড়ে যাবে। বিশেষ করে সিরাজউদ্দৌলার ওই পোর্শন থেকে প্রায় কোশ্চেন তোলে, সিরাজউদ্দৌলার পোর্শনটা তোমরা একবার দেখে নেবে। সুতরাং এই যে সেকশনগুলো আছে হিস্ট্রি থেকে, কেউ মানে সাবজেক্টিভ পোর্শন পড়তে যেও না, এখন অবজেক্টিভ মোডে পড়ো। যে জায়গাগুলো থেকে, যেমন সিন্ধু সভ্যতার কোন, যদি বলে ধোলাভিরা কোথায় পাওয়া গেছে, কে আবিষ্কার করেছে, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে, এই যে সেকশন গুলো আছে, কোন সম্রাট কোন উপাধি পেয়েছে, জাস্ট এইগুলোই তোমরা পড়ে যাও। ইন ডেপথ তোমাদের এখন পড়ার কোনো প্রয়োজন নেই। যদি হিস্ট্রি থেকে 8টা কোশ্চেন আসে, তার মধ্যে তোমরা যদি 6টা কোশ্চেনও রাইট করতে পারো এইভাবে পড়ে, তাহলে মনে করবে সেটা 30 দিন প্রিপারেশনের পক্ষে মোর দ্যান এনাফ, কারণ তোমরা 70% অ্যাটেম্প করতে পেরেছো। কারণ তোমাদের কাছে এটা টেন্ডেন্সি থাকবে যে 50তে বা হিস্ট্রিতে যে 8টা কোশ্চেন আসবে, আউট অফ 8টার মধ্যে আমি 8টাই অ্যাটেন্ড করবো না, আমি 5টা 6টা অ্যাটেন্ড করলেই আমার এনাফ। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। তারপর জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, বিশেষ করে যখন তোমরা সায়েন্সের ক্ষেত্রে আসো, সায়েন্সে কেউ সাবজেক্টিভ পড়ার দরকার নেই। প্রত্যেকটা সাবজেক্টে, যেমন সায়েন্সের কথা যদি আমি বলি, লাইট চ্যাপ্টার, আলো চ্যাপ্টার পড়বে, আলো চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, বা আলো চ্যাপ্টার থেকে ন্যাচারালি কোশ্চেন আসে। তাপ থেকে, হিট মানে তাপ থেকে কোশ্চেন আসে। তারপরে তোমার কোশ্চেন আসবে অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি এখান থেকে তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ ইলেকট্রিফিকেশন মানে তড়িৎ বিশ্লেষণ থেকে একটা কোশ্চেন আসবে। এই যে চ্যাপ্টার গুলো আছে, যদি বায়োলজির কথা বলি, বায়োলজির থেকে ব্লাড চ্যাপ্টার থেকে একটা আসবে, স্নায়ু থেকে একটা আসবে, বংশগতি থেকে একটা আসবে। এইভাবে না পড়ে তোমরা এক কাজ করবে, এটার উপর যে কোশ্চেন গুলো হয় সে কোশ্চেন সলভ করো, হ্যাঁ মক টেস্ট দাও এবং কোশ্চেন সলভ করো, তাহলেই তোমার কম বেশি পড়তে এবং বুঝতে দুটো সুবিধা হবে। ক্লিয়ার? আর কি বলবো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর নজর দাও। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যদি তোমরা নজর দাও, তাহলেই তোমাদের এখানে প্রিপারেশন নিতে সুবিধা হবে। যদি বলি নাম্বার আমি কিভাবে তুলবো, দেখো তোমাদের যে ম্যাথ আছে, ম্যাথে তোমাদের 18 আনতেই হবে যেভাবেই হোক। তোমরা যে যে সেকশন বললাম সেই জায়গায় হার্ট অ্যান্ড সোল প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে ওই জায়গাটা কভার আপ করো যে জায়গাগুলো তোমার দুর্বল। মক টেস্ট দাও, অবশ্যই টেস্ট দাও, এবং প্রত্যেকটা সেকশন যেগুলোর আমি কথা বললাম, যে চ্যাপ্টারগুলো ম্যাথে তোমাদের মেনশন করলাম এগুলো প্রিলির জন্য তোমরা পড়বে, সেই জায়গাগুলো তোমরা বেশি করে পড়বে। এক গেল ম্যাথ। 2 নম্বর পোর্শন যেটা আমি বলবো সেটা হচ্ছে রিজনিং। রিজনিং এ 16 আনার চেষ্টা করো 20তে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যে 7টা থেকে 8টা থাকবে, তার মধ্যে 5টা রাইট করার চেষ্টা করো। 5টা তবেই রাইট করতে পারবে যারা জানুয়ারি মাস মানে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে যাদের কাছে পড়া আছে, যাদের খুব ভালোভাবে পড়া আছে তারাই কভার আপ করতে পারবে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স গেলে স্ট্যাটিক জিকে যে 20টা থাকছে তার মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করো তোমরা যেন 10টা করে আসতে পারো। এবং আমি আশা করব, যেমন ইম্পর্টেন্ট ডেজ, যেটা আমার একটু আগে বাদ গেল বলা, যে কোন দিনকে কি নামে রাখা হয়, বিশ্ব জল দিবস কোনটা, পর্যটন দিবস কোনটা, ভোটার্স ডে কোনটা, এইগুলো যে সেকশন, যেগুলো আমি ডেডিকেটেড ভিডিও যদি আমি করে দেবো, সে কারণে আমি তোমাদের আবার বলবো যে ওই যে স্ট্যাটিক জিকে যে পোর্শনটা, স্ট্যাটিক জিকের পোর্শনটা তোমরা কি করো, আউট অফ 20 যেটা স্ট্যাটিক জিকে আছে 10 নম্বর আনার চেষ্টা করো। আর যে নর্মাল যে জিকেটা আছে তোমাদের সাবজেক্টিভ জিকে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এখানে যে তোমাদের পড়ে রয়েছে 20 নম্বর, মানে যেহেতু আমি 10 কেটে নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, ধরো এটাকে আমি তুলে নিলাম তোমাদের ম্যাথ, এটা নিলাম আমি রিজনিং, এটা নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নিলাম তোমাদের স্ট্যাটিক জিকে। এবার পড়ে রয়েছে সাবজেক্টিভ জিকে, দ্যাট মিনস ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই যে চ্যাপ্টার, এখান থেকে তোমরা 5 থেকে 6 নম্বর তোমরা নিয়ে আসো, যেটা হিস্ট্রি থেকেই চলে আসে। জাস্ট এর বেশি তোমাদের কিচ্ছু করতে হবে না। যদি তোমরা টোটাল মার্কস করো 16 16 32 আর 2 34 আর 5 39 আর 10 49 আর 6 54 মার্কস তোমাদের এখানে চলে আসছে। ক্লিয়ার? এই 54 মার্কস তোমাদের এখানে এসছে, যেখানে তুমি নিশ্চিন্তে প্রিলি কোয়ালিফাই করে বেরিয়ে যাচ্ছ।
বারবার আমি একটা কথা বলছি, তোমরা এখানে তাহলে যে পোর্শনটা তোমাদের জিকে আছে সেখান থেকে জিকে থেকে তুমি কত পাচ্ছ? 50-এ 5 আর 10 15 আর এখানে 6 21, 50-এ তুমি 21 আনছো। মনে রাখবে এই জায়গাটা তোমার যেটা সাবজেক্টিভ জিকের কথা বলছি, এই জায়গা থেকে তুমি কিন্তু 5-6 আরো বেশি পাবে, এখানে অনেকে 10-12 পাবে। আমি এখানে 5-6 ধরলাম তোমাদের, যেহেতু তুমি টেক্সট পড়ে যাচ্ছ না, ইম্পর্টেন্ট ফ্যাক্টস পড়ে যাচ্ছ, সেখানে এখানে তুমি 54 কভার আপ হয়ে যাচ্ছে এবং 54 তুমি ইজিলি এক্সাম পাস করে তুমি বেরিয়ে যাচ্ছ। যাদের ম্যাথ কঠিন লাগছে তারা অবশ্যই জিকে সেকশনটা আরো ভালো করে পড়বে, যাতে এই জায়গায় তোমার কোয়ালিফাই হয়। যদি বলে কাট অফ কত যাবে, আমি আবার বলি কাট অফ 40 থেকে 45 এর মধ্যেই থাকবে আমি আশা করব। তারপরে তো কোশ্চেন যেমন করবে তার উপর ডিপেন্ড করছে। কেউ যদি 54 পায়, কেউ যদি 50-এর উপরে পায়, সে সেফ স্কোর করে বেরিয়ে যাবে, সে আরামসে সে পরীক্ষা দিয়ে এসে বাড়ি মেন্সের জন্য পড়া শুরু করে দিতে পারে। আমি আবার বললাম, রিজনিং তার স্কোরিং জায়গা, ম্যাথ সে 18 পাবে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, তাকে 5টা রাইট করে আসতেই হবে, 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স সে পড়বে বিশেষ করে, তবেই সে 5টা পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে থেকে যদি বলো স্যার আমাকে 10টা কোশ্চেন বলে দাও যে আমি 10টা কোশ্চেন আমি পাবো, ইম্পর্টেন্ট দিন পড়ে যাও, কোন দিনে কি ঘটে একটা কোশ্চেন পাবে, কোন অভয়ারণ্য কোথায় আছে পড়ে যাও, একটা কোশ্চেন পেয়ে যাবে, এখানে 2টো পেয়ে গেলে। 3 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট স্টেডিয়াম, ইম্পর্টেন্ট খেলার মাঠ পেয়ে যাবে একটা, কে এখন কোন পদে নিযুক্ত হয়েছে এর উপর একটা কোশ্চেন ডেফিনেটলি পেয়ে যাবে, কে কোন বই লিখেছে রিসেন্টলি ওখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। তারপর তুমি আর একটা কোশ্চেন যদি আমি কথা বলি, সাপোজ ইন কেস এক্স্যাক্টলি মনে আসছে না, তবুও তুমি বলতে পারো যে ইম্পর্টেন্ট বুকস তো আমি বললাম, অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ রিসেন্টলি কোন খেলা কবে হবে, হ্যাঁ কমনওয়েলথ গেমস কোথায় হবে, হ্যাঁ এইগুলো। তারপর তুমি বলতে পারো বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস একটা কোশ্চেন আসবে, ইসরোর স্যাটেলাইট সেকশন থেকে একটা কোশ্চেন আসবে। আর বেঙ্গলের যে সমস্ত প্রকল্প মমতা ব্যানার্জি রিসেন্টলি, মা প্রকল্প, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে রিসেন্টলি যে তোমাদের 1 টাকায় খাবার দেওয়া, বা ওই যে স্বাস্থ্য সাথীর যে বীমা, এই জায়গা থেকে কোশ্চেন একটা আসবে প্রকল্প, বেঙ্গলের প্রকল্প নিয়ে। এখান থেকে তুমি দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা সেকশন পড়ে গেলেই তোমার 9টা স্ট্যাটিক জিকে 10টার মধ্যে তুমি পড়ে যেতে পারছো। ঠিক এইভাবে তোমার প্রিপারেশনটা নাও। এখন এমন কোনো জিনিস পড়ো না যেটা এক্সামের আসার চান্সটা কম। জিকেতে এখন সেই জিনিসগুলোই পড়ো যে জিনিসগুলো তোমার এক্সামে আসার চান্সটা ব্যাপক। কারণ তোমাকে দিনের শেষে কি করতে হচ্ছে, তোমাকে তো কেউ বলিনি যে তোমাকে 85-তে 70-ই পেতে হবে, নাহলে তুমি জব পাবে না। তুমি কি করছো, প্রিলিম কোয়ালিফাই করতে চাইছো। তুমি এটাও জানো প্রিলিম নাম্বার মেইনসে যোগ হবে না। মানে আমি যদি এখানে কেউ 45 কাট অফ যায়, আমি যদি 46-এ পাই তারও কোনো প্রবলেম নেই আমার, কিন্তু 46 পেয়ে আমি এসে বাড়িতে বসে আমি কখনোই ফুল 100% এফোর্ট দিয়ে আমি সকালবেলা উঠে দৌড়তে পারবো না, আমি পড়ার ব্যাচে গিয়ে ফুল কনসেন্ট্রেট করতে পারবো না। আমার মনে মনে কিন্তু কাজ করবে যে আমি পারবো কি পারবো না, আমি এখন তো পড়া শুরু করে দিলাম, তোমার মনে কিন্তু এবার দেখো দেখা গেল তুমি এতদিন ফোকাসডে পড়লে না, রেজাল্ট বেরোনো পর্যন্ত, রেজাল্ট বেরোলেও তোমার নাম এলো, যেহেতু তুমি এতদিন পড়োনি তোমার মেন্সটাও কাটবে, সে কারণে আমি আবার বলি 54 থেকে 55 সেফ স্কোর, এটা করে বাড়ি এসে তুমি আরামসে পরীক্ষা দিতে পারবে। আর যে সেকশন স্ট্যাটিক জিকের জন্য আমি বললাম, সেই সেকশনের দিকে জোর দাও। যারা স্ট্যাটিক জিকে একদম পড়ছো না তারা শিওর থেকো, তারা কিন্তু একটা বড় জায়গা সেটা ছাড় রেখেই শুধু ইতিহাস ভূগোলই পড়ে যাচ্ছ, ওটা কিন্তু কোনো সঠিক প্রিপারেশন তোমাদের পক্ষে নয়। সঠিক প্রিপারেশন যেটা আমি বললাম যে কোন কোন সেকশন তুমি অ্যাটেম্প করবে, সেই জায়গাগুলো তুমি অবশ্যই খেয়াল রাখো। দেখো, আশা করি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে পেরেছি যে আলটিমেটলি তুমি কি করবে, কিভাবে প্রিপারেশন নেবে, তুমি কি ফার্দার তোমার পলিসি কি থাকবে, কিভাবে 30 দিনে করবে। আমি যদি একটা শর্ট গ্রাফিক্স তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদের পড়া শিডিউলিং টাইমটাকে ভাগ করে নাও। তোমরা শিডিউল এইভাবে বানাও, সাপোজ প্রথম 10 দিন স্ট্যাটিক জিকে পড়বে, ফুল কমপ্লিট করে ফেলবে এখান থেকে। পরের যে 10 দিন আছে সাবজেক্টিভ জিকে পড়বে, আর প্রতি 2 দিন অন্তর 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করবে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স যারা পাচ্ছ না, আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়ে অলরেডি আছো,
তাদের আমি টেলিগ্রাম চ্যানেলে আমি লাস্ট 3-4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, 5 মাসের মে পর্যন্ত যেহেতু কমপ্লিট হয়ে গেছে, মে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিয়ে দেবো, তোমরা এটা নিয়ে বাড়িতে পড়া শুরু করে দাও। এটা গেল জিকে প্রিপারেশন। আরামসে তোমার কভার আপ হয়ে যাবে 22 দিনের মধ্যে, আরামসে, মানে এই মাসের মধ্যে বা সামনের মাসের 10 তারিখের মধ্যে আরামসে, এবং খুব ভালো প্রিপারেশন তোমার হবে। স্ট্যাটিক জিকে 10 দিন, মানে প্রথম দিন তুমি পুরোটাই, বা তুমি যেভাবে আমার ভিডিও আপলোড হবে তুমি সেইভাবে প্রিপারেশন নিতে পারো। তোমার কাছে যদি স্ট্যাটিক জিকের স্টক থাকে তুমি সেইভাবে পড়বে। আর নাইলে কি করবে, তুমি পার ডে রুটিন বানাও। ম্যাথে আজকে আমি এই চ্যাপ্টারটা করবো, রিজনিং এ এই চ্যাপ্টারটা রিভিশন দেবো, সাবজেক্টিভ জিকের মধ্যে আমি আজকে ইতিহাস, নাহলে ভূগোল, নাহলে জীবন বিজ্ঞান পড়বো, ঠিক এইভাবে। নাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও আনবো তোমাদের কিভাবে বাড়িতে পড়তে হবে। ঠিক এইভাবে তোমরা পার ডে শিডিউল বানাবে, এবং পার ডে চেষ্টা করো গত দিনের তুলনায় একটু বেশি পড়তে। তাহলে দেখবে তোমার একটা সময় ঠিক কভার আপ হয়ে যাবে। তবে 1 মাস এনাফ সময় তাদের জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট। 1 মাস যারা একদম বাড়িতে সিরিয়াস নয়, এক্সাম নিয়ে সিরিয়াস নয়, তাদের কাছে 1 মাস মনে হবে যে আর এতদিন পড়িনি, আর এই 1 মাস পড়ে কি করব। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সত্যিই ভিতর থেকে চায় যে আমার এই কাজটা দরকার, নাইলে আমার সমস্যা হবে, একমাত্র তারাই 1 মাস তাদের কাছে অনেক সময়। যাদের কাছে মনে এটা রয়েছে যে আমার পেলেও হবে, না পেলেও হবে, আমার দরকার নেই, ঠিক আছে এতদিন পড়িনি, আমার থেকে তো অন্যরা অনেক বেশি পড়ে ফেলেছে, এই সমস্ত যাদের মনের ভিতরে এসছে, তারা কিন্তু মনে রাখবে 1 মাসের বদলে যদি তাকে 1 বছরও দেওয়া হয় তাও সে পারবে না। বিকজ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিশন এখানে রয়েছে। মনে রাখবে তুমি যেটা ভাবছো আরো 10টা ছেলে মেয়ে ভাবছে। যখনই অনেক ছেলে মেয়ে এই জেনে পড়ছে না যে তাদের পরীক্ষা পিছিয়ে যাবে এই কারণে, মনে রাখবে যে বাড়িতে পড়ছে না পিছিয়ে যাবে বলে, তাকে সেই জিনিসগুলো আবার করতে হবে যে জিনিসগুলো সে আগে পড়ে রেখেছে, সে এটা ভুলে গেছে। সেখানে তোমরা এই ভুলটা করো না, পার ডে রুটিন বানাও, পার ডে পড়ো। আমি একটা রুটিন রিলেটেডও একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দেবো। আশা করি কম্বাইন নিয়ে যাদের বিশেষ করে কনস্টেবল নিয়ে কিভাবে পাস করব, যাদের যাদের সমস্যা আছে, আশা করি তাদের সেই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে।